কয়েকদিন আগে শুরু করেছিলাম আশাপূর্ণা দেবীর বড় গল্প রাজকুমারের পোশাকে। এর আগের দুটো পর্বের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে। আজকে তৃতীয় পর্ব। এখন আমরা পর পর কয়েকদিন এই গল্পটাই শেষ করব। যেরম যেরম আমরা আপলোড করব আপনি নিচে এখানে ডেসক্রিপশন বক্সেই পরবর্তী পর্বগুলোর লিংক পেতে থাকবেন। শুরু করছি আজকের পর্ব। মনে আছে তো, টিকলু সেই বক্রেশ্বর বক্কবাগী এবং তার দলের সঙ্গে এবারে রওনা দেবে। সকালবেলায় লঞ্চ ছাড়বে। সঙ্গের মস্তান মার্কা দুজনের একজন প্রায় করজোড়ে এসে ডাকল, খোকা রাজা বাবু, এবার তো উঠে পড়তে হয়, এই স্টিম লঞ্চ ছাড়বার সময় হয়ে এলো। চোখ খোলবার আগেই মনে পড়ে গেল টিকলুর এখন সে রাজপুত্তুর। টিকলুর সেই পুজো প্যান্ডেলে দেখা পাড়ার শখের যাত্রা দলের সাজা নবাব সিরাজউদ্দৌলাকে মনে পড়ে গেল। অবনীদা সেজেছিল, কিন্তু কে বলবে সেই অবনীদা? সাজসজ্জায় তো বটে, হাবে ভাবে কোথাও কোনোখানে অবনীদার চিহ্ন মাত্র নেই, যেন সত্যি নবাব। টিকলুকেও তেমনই হতে হবে এখন থেকে। টিকলু একটু হাই তুলে বলল, ঠিক আছে। হাত মুখ ধোবার পর টিকলুকে এক প্রস্ত মিহি আদ্যির চুড়িদার চোস আর কলকাতার পাঞ্জাবি দেওয়া হলো পরতে। দেখেই রাগ ধরে গেল টিকলু। টিকলু কি খোকা নাকি? এসব যে কোথা থেকে সংগ্রহ করলো বুড়ো কে জানে বাবা। নেহাত আন করাও তো নয় যে ভাববে কিনে আনা হয়েছে। না জিজ্ঞেস করে পারল না এটা কোথা থেকে এলো। ওই ছোকরার নাম নিধিরাম। সে বলে ওঠে, হ্যাঁ খোকা রাজাবাবুকে কম আছে নিধিরামের নাম ভুলে গেছেন। নিধিরাম ও নিজেই বলে ফেলেছে। টিকলু গম্ভীরভাবে বলে, বাজে কথা রাখো নিধি, যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। নিধিরাম মাথা চুলকে বলে, দেওয়ানবাবু ঠিকই বলেছে, আপনার মেজাজেই মালুম। এগুলো তো ওই দেওয়ানবাবুর সঙ্গে নিয়ে নিয়ে ফিরছে, জানেই তো এত কাল কোথায় না কোথায় কি না কি পরে ঘুরছেন। হঠাৎ রাস্তায় ঘাটে দেখা হয়ে গেলেই তো ক্যাঁক করে আপনাকে ধরে ফেলতে হবে না, কিন্তু কোন সাজে রাজ্যে নিয়ে গিয়ে ঢোকানো হবে। থামো, বেশি কথা বলতে হবে না বলে পোশাকটা পরে ফেলে টিকলু। দেখেই যে রেগে জ্বলে গিয়ে মনে হয়েছিল ছুঁড়ে ফেলে দিয়ে বলবে যে এসব আমার কশ্চিনকালেও পড়া অভ্যেস নেই। ভাগ্যিস বলেনি সেটা, তাহলেই তো ধরা পড়ে যেত। আজ সকালবেলা আর কালকের মতো খুব খারাপ লাগছে না। নতুন দৃশ্য, নতুন অবস্থা, নতুন একটা জীবনের পথে যাত্রা, মন্দ কি? এই তো অ্যাডভেঞ্চার। স্টিম লঞ্চে চড়া টিকলুর জীবনে এই প্রথম। পাশে পাশে কাটিয়ে চলেছে কত ঝোপ জঙ্গল, চালাঘর, ছোট ছোট গ্রাম। জিজ্ঞেস করবার জন্য মন উসখুস করছে, কিন্তু জিজ্ঞেসের উপায় নেই। এ পথ তো আর রাজকুমার দীপেন্দ্র নারায়ণ পাট্টাদারের অজানা হবার কথা নয়। কে জানে কতবার এ পথে যাওয়া আসা করতে হয়েছে তাকে। বকখালি, কুমিরখালি, ভাসানখালি, অবশেষে হিঙ্গুলগঞ্জ। স্টিম লঞ্চের পর গরুর গাড়ি, পালকি, অবশেষে রাজবাড়ির জুড়ি গাড়ি। জীর্ণ বিবর্ণ হলেও বেশ বিরাট দেউড়ি। দেউড়ির দু ধারের থামের মাথায় থাবা উঁচনো সিংহ মূর্তি বসানো। লোহার গেট মরচে ধরা, তবু জগদ্দল পাথরের মতো ভারী। সহজে ঠেলে খোলা সম্ভব নয়, 2-3টে লোকের দরকার। তাই ওই গেটের মাঝখানে একটা ছোট কাটা দরজা। সর্বদার যাওয়া আসা সেই দরজা দিয়েই, তাতেও অবশ্য ভেতর থেকে তালা চাবি লাগানো। বক্রেশ্বর বাক্যবাগী চড়া গলায় হাঁক দিলেন, কন হ্যায়? সঙ্গে সঙ্গে কড়াং করে একটা শব্দ হলো।
তার মানে তালা খোলা হলো, তার মানে ওখানে লোক মোতায়েন ছিল। চৌকো গড়নের কাঁচের লণ্ঠন হাতে একটা লোককে সেই কাটা দরজার মধ্যে দেখা গেল। লোকটা আপাদমস্তক বাঙালি, বক্রেশ্বরও বাঙালি, তবু রাজবাড়ির কায়দা, তাই ডাকতে হলো, কন হ্যায়। লোকটা কয়েক সেকেন্ড হাতের আলোটা উঁচু করে দৃশ্যটাকে যাকে বলে অবলোকন করে নিয়ে বিচলিত গলায় বলে, দেওয়ানবাবু, আপনি সঙ্গে কে? দেওয়ানবাবু অর্থাৎ বক্রেশ্বর বাক্য বিনোদ প্রায় খিঁচিয়ে উঠে বলেন, সঙ্গে কে দেখতে পাচ্ছ না? আগে পাচ্ছি বই কি, নিধিরাম ভজহরি গজগোবিন্দ বাবু। আর কি, থেমে গেলে কেন? লোকটা ছাড়া ছাড়া ভাবে বলে, খোকা রাজা বাবু। যাক, বুঝতে পারলে তাহলে। এখন সরো, দরজা ছাড়ো। তুই ফোকর আড়াল করে দাঁড়িয়ে থাকলে আমরা কি মাছি হয়ে ঢুকবো? লোকটা তটস্থ হয়ে সরে দাঁড়িয়ে বলে, খোকা রাজা বাবুকে তাহলে খুঁজে পেলেন? খুঁজে পাবো না তো কি, ঘোড়ার ঘাস কাটতে বেরিয়েছিলাম আমি? আগে তা বলছি না, মা হিঙ্গুল রানী কালীর কি কৃপা, তাই বলছি। বক্রেশ্বর খিঁচিয়ে ওঠেন, হ্যাঁ, অশেষ কৃপা। কৃপা না হলে লোহার দুর্গের ভেতর থেকে ছেলেটাকে হাওয়া করে দেন, তারপর এই 6 মাস ধরে বেপাত্তা করে রেখে এই হতভাগা বুড়োকে দিয়ে গরু খোঁজালেন। নাও সরো, মেলা বক বক করো না। কর্তা রাজার কর্তা রানীমা আছেন কেমন তা বলো? আগে তেনাদের আর থাকা থাকি, রাম বনে চলে যাওয়ার পর রাজা দশরথ আর মা কৌশল্যার যেমন অবস্থা হয়েছিল সেই অবস্থায় আছে। বক্রেশ্বরের আগেই পাশ থেকে গজগোবিন্দ ধমক দিয়ে ওঠে, বৈকুণ্ঠ, তুমি বুঝি ওই সেই রাজা দশরথ আর মা কৌশল্যার অবস্থাটা দেখে এসেছিলে? এ লোকটা যদি কখনো কোনো সময় একটা সাদা বাংলায় কথা বলবে, সব সময় কথায় গয়নার ছটা, বাবুর যেন বেদ পুরাণ সব মুখস্থ। বলি, শরীর গতি কেমন আছে তাঁদের? খাওয়া দাওয়া করছেন তো ঠিক মতো? বৈকুণ্ঠ মাথা নেড়ে বলে, সেটি তো বলতে পারবো না ছোট নায়ক বাবু, ও সব হচ্ছে রান্নাশালার ডিপার্টমেন্টও। টিকলু হঠাৎ জোর গলায় বলে ওঠে, গেটে দাঁড়িয়ে এত সব কথা বলার কি আছে? প্রাসাদে ঢুকলেই তো জানা যাবে। রাজ্যের ভাবি মালিকের মতোই জোর শোনায় টিকলুর গলা। বাড়ি না বলে বুদ্ধি করে প্রাসাদ বলে। বক্রেশ্বরের কপালটা কুঁচকে যায়, ভুরুটা খাড়া হয়ে ওঠে, ঠোঁটটা ঝুলে পড়ে। বক্রেশ্বর কিন্তু কথা বলে মধু ঢেলে, এই ঠিক, এমন মেজাজ না হলে মানায়। এসো ভাই এসো, ভেতরে বসবে, এসো, হাত মুখ ধুয়ে বিশ্রাম করবে, চলো। ততক্ষণ রাজাবাবুকে খবর দিয়ে রাখি, আচমকা সামনে নিয়ে গেলে অতি আহ্লাদে হার্ট ফেল করে বসতে পারেন। অবশ্য দুটি চোখে ছানি, দেখতে পাবেন না। টিকলু মনে মনে বলে, সেটাই সুবিধা হয়েছে। মুখে বলে ওঠে, কি, রাজা রানী দুজনের চোখেই ছানি? বৈকুণ্ঠ কাতর গলায় বলে, আহা তা না তা না, কিন্তু কি কেঁদে কেঁদেই তো দু চক্ষু অন্ধ করে ফেলেছেন কিনা রানীমা। একবার করে দেওয়ানবাবুর চিঠি আসে, এখনো সন্ধান নেই, আরো টাকা পাঠান, আর কর্তা রানীমা বিছানা নেন। বললে বিশ্বাস করবেন না দেওয়ানবাবু, মন খারাপের চোটে উনি একদিন ওনার মেয়েদের ঘুম পাড়াতে ভুলে গেছিলেন। বটে নাকি, বলিস কি? হ্যাঁ, তা যাক, এতদিনে ওনার দুঃখ ঘুচলো, ঘরের ছেলে ঘরে ফিরল। চলো হে গজগোবিন্দ, নিধিরাম, ভজহরি, তোমরা এখন তোমাদের স্ব স্ব গৃহে ফিরতে পারো, তোমাদের পাওনা গন্ডার হিসেব পরে হবে। নিধিরাম বেজার গলায় বলে, সমানে তো জপাতে আসছিলেন দেওয়ান মশাই, ওখানে পৌঁছেই তোদের এই এতদিনের ঘুরুনির মজুরি দিয়ে দেব, এখন আবার এই পরে দেখাচ্ছেন? এ তো আচ্ছা দেখছি, সাধে কি আর বলে এই যুগের ছেলে, পেন্টুল পড়তে শিখলেই বাচ্চাদের সব মেজাজ গরম হয়ে যায়। হ্যাঁ,
বলি দৈনিক ক পয়সা রোজগার করতিস তোরা? বাপের ক্ষেত খামারেও তো তোদের খাটতে দেখিনি কখনো। কোথা থেকে পেন্টুল পরতে শিখলি, গলায় রুমাল বাঁধতে শিখলি, ব্যাস মস্ত তালেবার হয়ে গেলি। কেমন বেকার বসে বসে বাপের অন্ন ধ্বংসাচ্ছিলি। এই আমি 6 মাস ধরে তোদের লালন পালন করি নে। ভজহরি ঘাড় গোঁজ করে বলে, তা আপনার সঙ্গে ঘোরাটাও তো একটা চাকরি, তার বদলে লালন পালন করেছেন, এ আর আশ্চর্য কি? বলেছিলেন না এই এত টাকা দেবো যে তোমাদের দুজনের একটা করে সাইকেল হয়ে যাবে, একটা করে ট্যানজিস্ট হয়ে যাবে। কাজ গুছিয়ে এখন বুঝি কলা ঠেকাবেন। বক্রেশ্বর কি বলতেন কে জানে, কিন্তু টিকলুর মধ্যেকার রাজকুমার জেগে উঠল এবং রেগে উঠল। টিকলু কড়া গলায় বলে উঠল, নিধিরাম, ভজহরি, তোমাদের কথাবার্তা শুনতে আমার খুব খারাপ লাগছে। এভাবে কথা বলবে না। রাজবাড়ি থেকে কখনো কারো পাওনা টাকা মারা গেছে বলে দেখেছো? ভজহরি আর নিধিরাম দুজনে একযোগে 8 ফুট লম্বা জিভ বার করে কান মুলে বলে, অপরাধ হয়েছে খোকা বাবু, এখন যাচ্ছি, আমরা যাচ্ছি। টিকলু নিজের ভূমিকায় সচেতন হয়, বেশ দরাজ গলায় বলে, এখন যাবে কেন? এত খেটে টেটে এলে খাওয়া দাওয়া সেরে যাবে তো, বাড়িতে তো তোমাদের জন্য রান্না করা নেই। ওদিক থেকে বক্রেশ্বর হঠাৎ রাগ প্রকাশ করে বসেন, আপনি কি এখানে কি প্রভুদের জন্য পোলাও কালিয়া সব রান্না করা আছে? টিকলু প্রচন্ড গম্ভীরভাবে বলে, পোলাও কালিয়া না হোক, কিছু তো আছেই, এরা এখান থেকেই খেয়ে যাবে। তার গলাটা বেশ জোরালো, নিজের মহিমায় নিজেই চমৎকৃত হয়ে যাচ্ছে টিকলু। সত্যি নিজেকে যেন মালিকই মনে হচ্ছে। ওদিকে বক্রেশ্বর বাক্যবিনোদ আর গজগোবিন্দর মুখের চেহারা পেঁচার মতো হয়ে ওঠে। বেজার মুখে বলেন বক্রেশ্বর, দেউড়িতে দাঁড়িয়েই কি রাত কাবার করতে হবে নাকি? এই গজগোবিন্দ, যাও অন্দরে খবর দাও গে। দেউড়ি পার হয়ে টানা লম্বা একটা দালানে পড়ল টিকলু। অন্ধকার অন্ধকার, ছায়া ছায়া। দুপাশের টানা দেওয়ালে মাঝে মাঝে একটা করে তালাবন্ধ দরজা, আর সেই দরজার মাথায় উঁচুতে দেওয়ালে আঁটা একটা করে কাঁচ ঘেরা কেরোসিনের আলো। কিন্তু সেই লালচে আলোর থেকে অন্ধকারের ভয়াবহতাটাই যেন বেশি প্রকাশ পাচ্ছে। টিকলুর বুকটা ছাঁত ছাঁত করছে। টিকলুর মনে হচ্ছে কোথায় যেন ভয়ঙ্কর কোনো বিপদ থাবা তুলে বসে আছে। কিন্তু কি আর করা, নিজেই তো নিজের বিপদ ডেকে এনেছে টিকলু। টিকলু আবার মনকে জোরালো করে নেয়, সেই কথাটাই ভাবে। বিপদ কি জন্যে হবে? ওই বক্রেশ্বর বুড়ো তো টিকলুকে তোয়াজ করতেই ব্যস্ত। তাছাড়া এত কষ্ট করে ধরে এনে তো আর মেরে ফেলবে না। আচ্ছা, সত্যি কি বুড়ো আমায় রাজবাড়ির রাজপুত্তুর বলে ভুল করেছে, নাকি কোনো অভিসন্ধির বশে আমায় রাজপুত্তুর বলে চালাতে চেষ্টা করছে? যা শুনেছি তাতে তো জানলাম সে ছেলেটা এখানে বেশি থাকতো না, মাঝে মাঝে আসতো। নেহাত বাপ মা বিলেত আমেরিকা চলে যাবার সময় রেখে গিয়েছিল বলেই তাও তো কিছুদিন থেকেই পালিয়েছে। এখানের লোকজন বোধহয় তাকে খুব বেশি চেনে না। রাজপুত্তুরা তো আর বাইরে বেরিয়ে মাঠে বাগানে খেলে বেড়ায় না, বাড়ির মধ্যেই থাকে। বাইরের লোকেরা বোধহয় বুঝতে পারবে না। ছেলেটা যে আসলে অনেকটা টিকলুর মতোই দেখতে তাতে সন্দেহ নেই, আবার গালেও নাকি টিকলুর মতোই একটা তিল আছে। এই বাড়িতে নিশ্চয়ই ছবি টবি আছে, কাল দেখা যাবে। এখন সেই চোখে ছানি রাজা রানীর সঙ্গে যে প্রথম দেখাটা রাত্রের অন্ধকারে হচ্ছে, সেটা ভালো। কে জানে তারা কিরকম দেখতে। টিকলু যখনই মনকে জোরালো করে বুক টান টান করে নিঃশ্বাস নিচ্ছে, তখনই বেশ আমোদ লাগছে
আর কিভাবে সাহসে ভর করে চটপট কথা বলবে তার রিহার্সাল দিয়ে নিচ্ছে। কিন্তু মাঝে মাঝেই নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, বুদ্ধুও মনে হচ্ছে। তখন নিজের মনের হাত দিয়ে মনের গালে ঠাস ঠাস করে চড় কষিয়ে দিয়ে বলছে, কি দরকার ছিল রে তোর বুদ্ধু অ্যাডভেঞ্চার করতে আসার? কি লাভ হবে তোর এতে? তোর মার কথা ভাবলি না, বন্ধুর মুখের দিকে তাকালি না, বাড়ির লোকের কথা চিন্তা করলি না? কিন্তু এত ভাবলে চলবে কেন? যেসব ছেলে বাড়ি থেকে পালিয়ে হাজার কাণ্ড করে বেড়ায় তাদের বুঝি মা বাপ থাকে না? টিকলু যখন এসব ভাবছে তখন টিকলুর সামনে এক থালা খাবার। তবে এই খাদ্যবস্তুগুলোর মধ্যে কোনোটাই টিকলুর পছন্দের নয়। একতাল ছানা, এতগুলো ফল, 5-6টা মিষ্টি, খানিকটা হালুয়া, এই হচ্ছে থালার তালিকা। ফলের মধ্যে শশাটাই যা টিকলুর প্রিয়, তাই তুলে নিয়ে খায় আস্তে আস্তে। খাওয়ার সময় সামনে বক্রেশ্বর বসে আছেন, আর আছে একটা মোটা সোটা ঝি। ঝিয়ের হাতে আবার সোনার বালা, গলায় সোনার হার। ওকে গজগোবিন্দ বামুন্দি বামুন্দি বলে ডাকছিল। টিকলু কি বলে ডাকবে সেটাই ভাবনা। কাকে যে কি বলে ডাকতো সেই দীপেন্দ্রনারায়ণ পট্টাদার বাহাদুর, তা কে জানে। ওইখানেই তো ধরা পড়বার ভয়। বামুন্দি বলল, খোকা রাজা বাবু এতদিন নিরুদ্দেশ হয়ে পৃথিবী ঘুরে এলে, কিন্তু খাওয়া দাওয়ার ভাব তো বদলালো না। সেই তো খাবারের পাত্র সুমুখে রেখে বসে বসে টুকছ। টিকলু মনে মনে একটু হাঁফ ছেড়ে বাঁচল, এটা তাহলে মিলে যাচ্ছে। কিন্তু আর একটা কথা ভাবনার বামুন্দি বলে চলেছে, চেহারার কি ছিঁড়িছাঁদ হয়েছে, দেখে আর চেনা যায়। রং কালীবর্ণ, গড়ন ঠকঠকে, আগে কেমনটি ছিলে তুমি খোকা রাজা বাবু, ভাবো। টিকলু রেগে বলে, আহ কেমনটি আবার, যত সব ইয়ে। বামুন্দি আবার বলল, আহা, আমরা হলাম বাইরের নোক বললে শোভা পায় না, কিন্তু বাড়ি থেকে চলে যাওয়া কি ভালো কাজ হয়েছিল তোমার খোকা বাবু? পেরানে একটু মায়া মমতা নেই গো তোমার? আহ, তুমি আবার বকবক করতে এলে? বক্রেশ্বর ক্রোধেশ্বরের মূর্তিতে বলেন, অন্দরে কর্তা রানীমাকে খবর দেওয়া হয়েছে কিনা সে খোঁজটা তো তুমি আমায় দিচ্ছ না। বামুন্দি গালে হাত দিয়ে বলে, ও মা, শিখি গো, এই যে বলনু, ছোট নায়েব মশাই খবর দেখল তো কর্তা রানীমা তো এখন তেনার মেয়েদের খাওয়াচ্ছিল, বলল এদের খাইয়ে শুয়ে একেবারে নিশ্চিন্ত হয়ে যাচ্ছে। আসল কথা কি জানো, ঘরের ছেলে ঘরে ফিরেছে এই খবর জেনেই বুকটা ঠান্ডা হয়েছে, এই আর কি। বক্রেশ্বর বলেন, আর কর্তা রাজা? বামুন্দি আর একবার গালে হাত দিয়ে বলে, ও মা, আপনি যে আকাশ থেকে পড়া কথা বলছো দেওয়ান মশাই, কর্তা রাজা আবার কবে কোন দিন এই সন্ধে রাত্রিরে সজ্ঞানে থাকে? দুপোহর রাত পার হবে তবে তো আপিঙের ঝিমুনি কাটবে। এখন উঠে মিছরির শরবত খাবে, ওই ক্ষীর, লুচি, কলা, সন্দেশ খাবে, গুড়ুর গুঁড়ো তামাক খাবে, আর পেরান খুলে কথা বলবে। খোকা রাজা বাবু কি আর অত রাত অবধি জেগে থাকতে পারবে? ওনার সঙ্গে দেখা হতে সেই কাল ভোর সকাল। টিকলু মনে মনে বেশ আমোদ পায়। ছেলে হারিয়ে এত কষ্ট হচ্ছিল ওনাদের, অথচ ছেলেকে পাওয়া গেছে শুনে অস্থিরতা নেই। আপিং খাওয়া আবার কি? আপিং খেলে তো মানুষ মরে যায় বাবা। আর ওই কর্তা রানীমার ব্যাপারটা, ওটা কি? মেয়েদের খাওয়াচ্ছেন, মেয়েদের শোয়াচ্ছেন, কত ছোট্ট ছোট্ট মেয়ে,
খুব বুড়ি টুড়িদের কি ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে থাকে? কই, ঠাকুমার তো নেই, দিদিমারও নেই, বাপির ঠাকুমারও নেই। তাহলে জলখাবার খাওয়ার পর টিকলুকে এরা সিঁড়ি দিয়ে উঠে দোতলায় আর একটা দালান পার হয়ে খুব বড় একখানা ঘরে নিয়ে এলো। সিঁড়িটা খুব অদ্ভুত লাগলো টিকলুর। রেলিং টেলিং এর বালাই নেই, দুদিকেই ভারী চাপা দেওয়াল। সে দেওয়ালে জানলা টানলাও কিছু নেই, একটু যেন বাদুর বাদুর চামচিকে চামচিকে গন্ধ। দোতলার এই দালানটা ভালো, বড় বড় জানলা, জানলা দিয়ে বাইরে বাগান দেখা যাচ্ছে। জ্যোৎস্না রয়েছে বলেই এত সুন্দর দেখাচ্ছে। টিকলুকে যে ঘরটায় এনে ঢোকানো হলো সে ঘরের কড়িকাঠ থেকে মাঝারি গোছের একটা ঝাড় লণ্ঠন ঝুলছে। ঝাড়ের সব আলোগুলো জ্বলছে না, তবে যে কটা আলো জ্বলছে তাতেই ঘরটার সব কিছু বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। ঘরের মাঝখানে উঁচু এক পালঙ্ক, তার বাজু আর ছত্রিতে নানা কারুকার্য। এক হাত পুরু গদি, ফর্সা ধবধবে বিছানা, ঝালর দেওয়া বালিশের ওয়ার, ঝালরগুলো খোলা, জানলা থেকে বাতাস এসে উড়ছে। বিছানার চাদরের কোণগুলোও উড়ছে। জানলা দরজায় পর্দা বলে কিছু নেই, তাই বাতাসটা জোরে আসছে। ঘরের এক কোণে অর্ধচন্দ্র গড়নের ৩-৪ থাক উঁচু সেলফ বসানো, তার তাকে তাকে কত রকমের যে খেলনা পুতুল সাজানো। টিকলু তাকিয়ে তাকিয়ে দেখে মাটির রাধাকৃষ্ণ, দুর্গা, জগদ্ধাত্রী, দু বাহু তোলা গৌর নিতাই, পাথরের মহাদেব, জগন্নাথ, গণেশ, পেতলের লক্ষ্মী, সরস্বতী, নাড়ুগোপাল, কাঠের সেপাই, কাঁচের সাহেব মেম, ঝিনুকের হাঁস, শোলার ময়ূর, পুঁতির ফুলগাছ, টিনের রেলগাড়ি, মোমের ফল, আরো কত কি সব একটু বুঝতে পারলো না কি দিয়ে তৈরি ওইসব ছোট্ট ছোট্ট হাঁড়ি কুড়ি, চায়ের সেট, গেলাস, সবই পুরো ধুলোয় ঢাকা, রং জ্বলা। দেয়ালের ধারে একটা পালিশ জ্বলে যাওয়া প্রকাণ্ড টেবিল, তার উপর কিছু বই, খাতা, দোয়াতদানি, কলম, পেন্সিল, বাতিদানে বসানো বাতি, আর ঠিক টেবিলের মাঝখানে স্ট্যান্ডে বসানো দুখানা ফটো, একটা গ্রুপ ফটো আর একটা শুধু একটা ছোট ছেলের। ছবিটা দেখে টিকলুর বুকটা ধুক ধুক করে উঠল। এ নির্ঘাত এদের খোকা রাজা বাবুর ছবি। টিকলু বক্রেশ্বরের সামনে ছবিটার দিকে ভালো করে তাকাতে সাহস করলো না। নিজের ছবি আবার নিজেকে নিরীক্ষণ করে। বক্রেশ্বর বিনয় গলে পড়া গলায় বললেন, তাহলে তুমি এখন একটু বিশ্রাম করো ভাই, একটু পরেই ওই কর্তা রানীমার ঘরে ডাক পড়বে, ওনার সঙ্গে একটু সাবধানে কথা বলবে, বুঝলে তো? টিকলু শক্ত গলায় বলে, সাবধানে মানে? বক্রেশ্বর ব্যস্ত গলায় বলে, আহা মানে জানোই তো ওনাকে, একটুতেই দুঃখ অভিমান, এই যে তুমি এই এতদিন ধরে পালিয়ে বেরিয়ে ওদের কষ্ট দিলে, তার জন্যে তো অভিমান আরও বেশি, সেই আর কি। তবে ওর মেয়েদের খবর কি জানতে চাইলেই অবশ্য আহ্লাদে সব ভুলে যাবেন। মেয়েগুলো তো ওনার প্রাণ তুল্য, তা তো দেখেই গেছো। ওদের নিয়েই সব ভুলে মেতে থাকেন। জুঁই, মল্লিকা, শেফালি, মালতী, কমল, গোলাপ, সবাই তো ওনার সমান আদরের। টিকলু গম্ভীরভাবে বলে, সে তো জানি। বক্রেশ্বরের গোঁফ দুটো ঝুলে পড়ে, বক্রেশ্বরের জোড়া ভুরুটাও যেন ঝুলে পড়ে। বক্রেশ্বর একটুক্ষণ টিকলুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আচ্ছা বলে চলে যান। টিকলু শুনতে পায় বাইরে কাকে যেন বলছেন, হ্যাঁ এই দরজার পাশে বসে থাকবে, নড়বে না,
খোকা বাবুর কখন কি দরকার হয়। টিকলু মনে মনে বলল, তার মানে পাহারা বসানো হলো, তার মানে আমি এখন বন্দি। হঠাৎ বেজায় আহ্লাদ হলো টিকলু। একদম গল্পের যা যা থাকে সেসব কিছুর সাথে কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে। যাক, একটু শুয়ে তো পড়া যাক। ঘরে কাগজ কলম দোয়াত কালি সবই তো মজুদ রয়েছে দেখা যাচ্ছে। সময় বুঝে বাপিকে একটা চিঠি লিখে ফেলা যাবে। ওকে ছেড়ে চলে আসা থেকে যা কিছু ঘটেছে সব লিখে পাঠাবে। বেচারা টিকলুর খুব অস্বস্তি হচ্ছিল এত ফর্সা বিছানাটায় চট করে শুয়ে পড়তে। কিন্তু টিকলু এখন রাজপুত্র, ওর এরকম তুচ্ছ জিনিসে মায়া করা তো শোভা পায় না। খাটের ধারে যে ছোট্ট জল চৌকিটা পাতা ছিল তার ওপর চড়ে খাটের ওপর উঠে পড়ে টান টান হয়ে শুয়ে পড়ল টিকলু। কিন্তু কতক্ষণের জন্যই বা? রাজা রাজীব নারায়ণ পাট্টাদার বাহাদুর আপিংয়ের ঘোরের মধ্যে একবার শুনলেন খোকা রাজাবাবুকে পাওয়া গেছে। শুনে রাজীব নারায়ণ চমকে ধরফর করে উঠে বসে বললেন, হ্যাঁ কই 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 কোথায় কোথায়? কিন্তু হঠাৎ উঠে বসার জন্য মাথা ঝিমঝিম করে এলো, আবার গড়িয়ে পড়ে তাকিয়ার উপর মাথা ফেললেন। ঝিমঝিম করে মাথার মধ্যে ভেঙে যাওয়া ঘুমটা রিম রিম করে ঘুরে বেড়াতে বেড়াতে আবার জুড়ে গেল। সেই জুড়ে যাওয়া ঘুমের গাঁটটা খেয়ে পাট্টাদার বাহাদুর আবার এক অতল তলে ডুবে গেলেন। গেলে হবে কি, ওই খবরটা যেন অনবরত ওই অতল তলের তলে গিয়েই মাথার মধ্যে ইলেকট্রিকের শকের মতো চিরিক চিরিক করতে লাগলো। পাট্টাদার আর একবার তাকিয়া থেকে মাথা তুলে উঠে বসলেন। উঁচু খাটের তলায় একটা লোক শুয়েছিল। সে বলে উঠল, রাজামশাই কিছু চাই? পাট্টাদার ঘুমিয়ে ঘুমিয়ে বললেন, চাই তোর মাথাটা চাই, বলে ফের ঘুমিয়ে পড়লেন। এইরকম বার ঠিক শুয়ে আর উঠে শেষ পর্যন্ত সত্যি উঠে বসলেন তিনি। তারপরে হঠাৎ চেঁচিয়ে উঠলেন। মাথার মধ্যে কি একটা চিড়িক পাড়ছিল আর তাই খেঁচিয়ে উঠলেন, কন? হ্যাঁ। খাটের তলায় শুয়ে থাকা লোকটা হুড়মুড়িয়ে বেরিয়ে এসে হাত জোড় করে বলল, কি হুকুম? পাট্টাদার বললেন, আমার হারানো নাতিকে খুঁজে পাওয়া গেছে আর আমাকেই দেখানো হচ্ছে না। কে কোথায় আছিস? নিয়ে আয় তাকে এখানে। লোকটা হাত জোড় করে বলল, আগে আপনি ঘুমোচ্ছিলেন? আমি ঘুমোচ্ছিলাম? আমি আমি বলে সারা রাত অনিদ্রার ব্যারামে ভুগি আর আমাকে ঘুমের বদনাম? মজা দেখাচ্ছি, ডাক তো গজগোবিন্দকে। আগে গজগোবিন্দ বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? ছেলেটাকেও নিয়ে গেছে? আগে না, ছেলেকে নিয়ে যাবে, ছেলে তো এখানেই আছেন। তা আছেই যদি, তো আমার এখানে আনা হচ্ছে না কেন? আন বলছে। বলার সঙ্গে সঙ্গে ছুটল লোকটা। হাঁফাতে হাঁফাতে বৈঠকখানা ঘরে গিয়ে বক্রেশ্বরকে জানালো কর্তা উঠেছেন। বক্রেশ্বরও চটপট চলে গিয়ে ডেকে নিয়ে এলো টিকলুকে। দালান পার হতে হতে বক্রেশ্বর নিচু গলায় বললেন, খোকা রাজাবাবু মনে রাখবেন, উনি কিন্তু আপিংয়ের রুগী। টিকলু বুক টান করে বলল, উনি যে আপিংয়ের রুগী সে কথা আপনি আমায় বলবেন, তবে জানবো। আমি জানি না। বক্রেশ্বরের নাকের ডগা ঝুলে গেল। বক্রেশ্বর বললেন, হ্যাঁ। টিকলুর ইচ্ছে হচ্ছিল গট গট করে একাই এগিয়ে যায়, কিন্তু উপায় তো নেই। ঘর বাড়িটা তো অচেনা, কোনখানে যেতে কোনখানে গিয়ে পড়বে। বক্রেশ্বরের সঙ্গে যেতে হলো। রাজা রাজীব নারায়ণের দু চোখেই ছানি, তাই আবার পাছে আলো লেগে যন্ত্রণা হয় তাই মোটা কালো চশমা পরা। তবু
বক্রেশ্বর কুর্নিশের ভঙ্গিতে নমস্কার করেন এবং ইশারায় টিকলুকে বলেন, কই প্রণাম করো। টিকলু কিন্তু মিটিমিটি হেসে বুড়ো আঙুলটি নেড়ে বুঝিয়ে দেয়, করে লাভ, দেখতে তো পাবেন না। বক্রেশ্বর বেজার মুখে কটমট করে ওর দিকে তাকিয়ে নিয়ে নরম গলায় বলেন, হুজুর, অবশেষে আমার সাধনা সফল হয়েছে, হারানিধিকে খুঁজে নিয়ে এসেছি। পাট্টাদার রেগে উঠে বললেন, এসেছো সে কথা তো 7 দিন ধরে শুনছি, কই কোথায় সে আমার দীপু, আমার দীপেন্দ্র নারায়ণ? হাতটা বাড়িয়ে হাতড়াতে থাকেন। অগত্যাই টিকলুকে এগিয়ে গিয়ে ওনার বিছানার ধারে বসতে হয়। রাজীব নারায়ণ ওর মাথাটা হাতে পান, অতএব মাথায় হাত বুলিয়েই আশীর্বাদ করতে যান, কিন্তু হাত দিয়েই যেন চমকে সরিয়ে নেন। বলে ওঠেন, এ কি, চুলগুলো এমন শক্ত খোঁচা খোঁচা কেন? সেই রেশমের মতো চুলগুলো কুঁচিয়ে বুরুষ ছাঁট করেছিস? ছি 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 ছি। শুনেই টিকলুর সেজো কাকার মুখটা মনে পড়ে যায়। নিজে সঙ্গে করে সেলুনে নিয়ে যান সেজো কাকা টিকলুকে, আর টিকলুর দুঃখ, অসন্তোষ, আক্ষেপ সব কিছু নস্যাৎ করে দিয়ে সেলুনের নাপিতকে জোর গলায় আদেশ দেন, বেশ ছোট করে ছেঁটে দাও, এই বয়সে লম্বা লম্বা চুল রেখে মস্তান হওয়ার দরকার নেই। তারই প্রতিফল এই, ছি ছি। কিন্তু টিকলু কিছু বলার আগেই বক্রেশ্বর বলে ওঠেন, আগে এই 6 মাস কাল রণে বনে অরণ্যে কোথায় ছিল হুজুর? মাথায় হয়তো তেলই জোটেনি ওনার। পট্টাদার বলে ওঠেন, ওই তুমি থামো তো বাক্য বাগিস, ওকে বলতে দাও। বলি, হঠাৎ বাড়ি থেকে পালাতে ইচ্ছে হলো কেন? টিকলু গলা ঝেড়ে গম্ভীর হয়ে বলে, এমনি 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 তুমি বাড়ি থেকে পালিয়ে গেলে? আহা, নির্ঘাত তোমার এই কর্তা রানিমার আহ্লাদি মেয়েদের উৎপাতে। নিশ্চয় হবেই তো, ওদের উৎপাতে ছেলে ছেলের বউ দেশ ছাড়া। আমি মহল ত্যাগ করে এ মহলে পালিয়ে প্রাণ বাঁচিয়েছি। বাক্য বাগেশ, এই আমি বলে দিচ্ছি, দীপেন্দ্রর মহল আলাদা করে দেবে। আগে সে আর বলতে, দীপেন্দ্র, তোমার আর ভয় নেই, কই তোমার হাতটা দেখি। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও টিকলু একটা হাত বাড়িয়ে দেয়। রাজীব নারায়ণ নিজের ফুলো ফুলো তুলো তুলো হাতের মধ্যে ওর হাতটা চেপে ধরে বলেন, ইস, এটা কি হয়েছে? এটা হাতটা এমন কাট কাট করেছিস কি করে? মোট বয়ে পেট চালিয়েছিস বুঝি? তা তো হবেই ভাই, পৃথিবী তো আর তোমার জন্য রূপোর থালায় অন্ন বেড়ে নিয়ে বসে নেই। ছি 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 ছি, হাতের চামড়াটা পর্যন্ত খসখসে হয়ে গেছে। সাটিনের মতো মোলায়েম আর পালিশ করা চামড়া ছিল তোমার। ছি ছি ছি। কেবল ছি ছি। টিকলু রেগে উঠে বলে, পুরুষ মানুষ এরকম হওয়ার কোনো দরকার নেই। পুরুষ মানুষ? রাজীব নারায়ণ হা হা করে হেসে ওঠেন, ও বাক্য বাগিস, এ ছেলেটা বলে কি? এই তো সেদিন বোতলে মুখ দিয়ে দুধ খেতিস রে, সর্বক্ষণ চুষি মুখে দিয়ে বেড়াতিস, হঠাৎ 3 লাফে পুরুষ মানুষ হয়ে উঠলি কখন? টিকলু হাতটা টেনে নেয় রেগে গিয়ে। রাজীব নারায়ণ এবার প্রশ্ন করেন, এতদিন কোথায় ছিলে? হ্যাঁ, কি খেয়েছিলে? কাদের বাড়িতে ছিলে? বক্রেশ্বর আগ বাড়িয়ে বলে ওঠে,
সে কি আর বলে বোঝাতে পারবে আপনাকে হুজুর? সে যে বলে না, ভোজনং যত্র তত্র শয়নং হট্ট মন্দিরে, সেরকমই আর কি। আমি তো একটা মেলাতলা থেকে। টিকলুর অসহ্য লাগে বক্রেশ্বরের বকবকানি। ক্রমশই আর সন্দেহ থাকে না টিকলুর ওই বুড়ো ভুল করে খোকা রাজাবাবু বলে টিকলুর ওপর ঝাঁপিয়ে পড়েনি, জেনে বুঝে ইচ্ছে করেই পড়েছিল। সাদৃশ্য অবশ্যই আছে কিছু, তাই এতটা সাহস করেছে। টিকলু আর ওকে কেয়ার করবে না। টিকলু তাই কড়া গলায় বলে ওঠে, আপনি বুঝি আমার সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে দেখছিলেন? রাজীব নারায়ণ আবার চমকে ওঠে, কি দীপু, এই কদিনেই তোমার গলার স্বর এমন বদলে গেল কি করে? কি করে আর, বক্রেশ্বর বলে ওঠেন, রাস্তায় রাস্তায় ঘুরে গরিব গেরস্ত ঘরের ছেলেদের সঙ্গে মিশে। বাক্য বাগিস, তোমার জিভকে থামাবে। যাকে জিজ্ঞেস করছি তাকে বলতে দাও। রাজীব নারায়ণের গলায় একটা রাজকীয় স্বর ফুটে ওঠে। এখন টিকলুর একটু সমীহ আসে। টিকলু গলাটাকে যতটা সম্ভব নরম করে বলে, এই রকমই তো ছিল, অনেকদিন পরে আপনি শুনছেন তাই। তা হবে। রাজীব নারায়ণ একটু চুপ করে থেকে বলেন, তা তুমি পালালে কি করে? টিকলু একটু শক্ত হয়ে বসে। টিকলু তার চেনা একটা গল্পের বইয়ের কথা মনে পড়ে নেয়, নড়ে চড়ে বসে বলে, জানি না, রাত্রিরে ঘুমিয়ে ঘুমিয়ে মনে হলো কে যেন আমায় ডাকছে, তাই চলে গেলাম। চোখে দেখতে না পেলে মানুষ যে শুধু একটু অসহায়ই হয় তা নয়, একটু যেন অসহিষ্ণুও হয়ে যায়। রাজা রাজীব নারায়ণ সেই অসহিষ্ণু গলায় বলেন, হ্যাঁ, মনে হলো আর চলে গেলে? হ্যাঁ, তুমি দেখলে না একবারও কে ডাকছে? আমি তো তখন স্বপ্নের মধ্যে ছিলাম। হ্যাঁ, তা বাড়ি থেকে বেরোলে কি করে? সিঁড়ির দরজা বন্ধ ছিল না? দেউড়িতে তালা চাবি ছিল না? জানি না তো, হঠাৎ যখন জ্ঞান হলো দেখলাম সকাল হয়ে গেছে, আমি একটা মাঠের মাঝখানে গাছতলায় শুয়ে আছি। নিশীতে ডেকে নিয়ে গিয়েছিল, ভগবান রক্ষে করেছেন। তা তারপর তুমি কি করলে? উঠে বসলাম, তখন দেখলাম কোথা থেকে একজন কাপালিক মতো লোক এসে আমায় এক গেলাস দুধ খেতে দিল। সর্বনাশ, তুমি সেসব খাওনি তো? টিকলু অবলীলায় বলে, হ্যাঁ খেলাম তো। আহা হা হা হা, ছি 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 ছি, সেই কাপালিকের হাতের দুধ তুমি খেলে? তোমার একবারও মনে হলো না ওটা মন্ত্রপুত দুধ হতে পারে? টিকলু অম্লান গলায় বলে, বাহ, কি করে মনে হবে? তখন তো আমি অলরেডি মন্ত্রপুত হয়েই গেছি। ঠিক, তারপর কি হলো? তারপর সেই কাপালিকের সঙ্গে কোথায় না কোথায় বেড়ালাম, বনে জঙ্গলে। ও কি দেওয়ানমশাই, আপনি মেঝেয় শুয়ে পড়ে কি করছেন? প্রণাম করছেন কাকে? বক্রেশ্বর হিংস্র গলায় বলেন, হ্যাঁ করছি। রাজীব নারায়ণ বলেন, হ্যাঁ, প্রণাম কেন, কাকে? বক্রেশ্বর আরো হিংস্র গলায় বলেন, করছি আমার গুরুকে। গুরু? তুমি যে তাজ্জব করলে বাক্যবাগী, সেখানে আবার তোমার গুরু পেলে কোথায়? আগে পেলাম। পেলে? তাহলে ভালো করে তাকে বসাও টসাও গে। তোমার তো কখনো গুরু টুরু ছিল না হে। আগে ছিল না, হঠাৎ লাভ হয়েছে।
বলে নিজের গায়ে চটাস চটাস শব্দ করে মশা মারেন বক্রেশ্বর। রাজীব আরেকবার হাত বাড়িয়ে বলেন, কই দীপু কোথায়, হাতটা দেখি আরেকবার। টিকলু অনিচ্ছা সত্ত্বেও অগত্যা সেটা করে। রাজীব নারায়ণ একটুক্ষণ টিপে টিপে দেখে বলেন, বুঝেছি, গাঁজা টাঁজা সাজিয়েছিল তোমায় দিয়ে, তাই হাতের গড়ন বদলে গেছে। ওই একই কারণে সবই গেছে। তোর মা বাপ এলে যে কি বলবো। টিকলু মনে মনে বলে, ততদিনে আমায় আবার কাপালিকে ধরে নিয়ে যাবে। কিন্তু মুখে বলে, কি আবার বলবেন, মানুষে কি চিরকাল একরকম দেখতে থাকে? রাজীব নারায়ণ মৃদু স্বরে বলেন, কি জানি কতটা বদলে গেছো বুঝতে তো পারছি না, মনে হচ্ছে যেন আর কারো সঙ্গে কথা বলছি। বক্রেশ্বর তাড়াতাড়ি বলে ওঠেন, কি যে বলেন, খোকা রাজা ঠিকই বলেছেন, অনেকদিন পরে তো তাই। তা হবে। ওর কর্তামার সঙ্গে দেখা হয়েছে তো? টিকলু বলে ওঠে, না। তার মানে? রাজীব নারায়ণ হঠাৎ চড়ে ওঠেন, বাক্য বাগিস, এটা কি হয়েছে? আগে আসা মাত্রই খবর দেওয়া হয়েছিল। ওহ, খবর দেওয়া হয়েছিল, তা ওই একটা সিঁড়ি উঠেই থেমে যাওয়া হলো কেন? দেখাটা করানো হলো না কেন? টিকলু ফট করে বলে ওঠে, উনি এখন ওনার মেয়েদের খাওয়াচ্ছেন, খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আসবেন। ও হো 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 হো। রাজীব নারায়ণ হাসতে থাকেন হা হা করে। তারপরে বলেন, সাধে কি আর বাড়ির লোক বাড়ি ছেড়ে পালায়? কিন্তু পালিয়ে পালিয়ে খুবই কষ্টে থেকেছিলে মনে হচ্ছে। গলাটা তোমার একেবারে বদলে গেছে, অমন বাঁশির মতো সুরেলা গলা। হঠাৎ টিকলুর সেই না দেখা খোকা রাজা বাহাদুর দীপেন্দ্র নারায়ণের উপর ভারী রাগ হয়। তার নাকি রেশমের মতো চুল, শাটিনের মতো গায়ের চামড়া, আবার বাঁশির মতো সুরেলা গলা। তবে এই বুড়ো বক্রেশ্বর কি দরকার ছিল তোর এই বেচারা টিকলুকে ধরে তার রান বদলে আনার? এ কথা ভাবার পর টিকলু মনে মনে হাসে। ধরে কি আর এনেছিল, ধরে আনবার সাধ্য ছিল? টিকলু আর বাপি দুজনে মিলে যদি পরিত্রাহী চেঁচাতো, মেলাতলার সমস্ত লোক ছুটে এসে এই বুড়োকে গুঁড়ো করে ফেলতো না। আজকের পর্ব এখানেই শেষ। কালকেই আসছি এর পরের পর্ব নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।